হ্যালো, উপস্থিত সম্মানিত মুরব্বিয়ান, আমার সম্মানিত মা বোনরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? গতকালকে ছিল তারেক রহমান সাহেবের সমাবেশ আপনারা ছিলেন? গেছিলেন সবাই? আমি সমাবেশে কালকে তারেক রহমান সাহেবের একটা জিনিস চেয়েছিলাম, কথা দিয়েছেন ইনশাল্লাহ আগামী দিনে তিনি ফেনীতে একটি সরকারি মেডিকেল কলেজ করে একটা সরকারি মেডিকেল কলেজ হলে আমাদের চিকিৎসার জন্য কারো ঢাকা দিতে হবে। ঠিক আছে। আবার উনি বলছেন খাল খনন করবেন, বন্যার হাত থেকে মানুষকে রক্ষা করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের কথা এই জন্য বললাম, একটা লোক বসে দেন, দুইটা লোক বসে দেন। যদি আমরা একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে পারি, আগামী দিনে এই ফেনীর মানুষকে চিকিৎসার জন্য আর ঢাকা যেতে হবে না, কি দাম দিতে হবে ভাই, এটা চাপেন না। আমাদের দীর্ঘদিনের একটা দাবি, আমাদের একটা স্বপ্ন। ইনশাল্লাহ সবাইকে বলবেন যে আগামীতে উনি বলেছেন যে ফেনীতে একটা বিশ্ব মেডিকেল কলেজ হবে। সেটা কোথায় হবে সেটা আমরা পরে ঠিক করবো। এটা কি ফুলগাজি করবো না ফেনী করবো না সাগলে হবে, কোথায় হবে আমাদের আশেপাশে আমরা করবো, জায়গা পাই যাতে আমাদের একটা লোকজন সহজে ওখানে যেতে পারে। এরকম একটা ভালো জায়গা পেলে আমরা সেখানে একটা মেডিকেল কলেজ ফেনীতে আমরা করছি। এই ফেনীতে একটা মেডিকেল কলেজ করলেই এই এলাকার মানুষ বিভিন্নভাবে উপকৃত হবে। আমাদের এলাকার অনেকেই লেখাপড়ার সুযোগ পাবে। ঠিক আছে। বারবার আপনি কথা রেফারেন্স দিচ্ছেন, এটা বলুন না। হ্যাঁ, উনি বলছে এখন আমাদের কাজ করতে হবে সবাই। মানুষ আমার কাছে মেডিকেল কলেজ চায়, আমারও চাওয়াবো। আগামী দিনে ভোটে আমরা যদি ধানের শীষকে নির্বাচিত করতে পারি ইনশাল্লাহ, তাহলে মেডিকেল কলেজ সহ ইপিজেড করে ফেলিতে। এই সোহাগ, বাধা দাও না কেন? যদি আমরা একটা ইপিজেড পাই, তাহলে আমাদের এলাকার অনেক বেকার কেউ ঢুকবে না, কেউ ঢুকবে না। অনেক লোক সেখানে চাকরি করার অনেক সুযোগ। এই পলাশ, এখানে আসো, এদিকে আসো। রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ইনশাল্লাহ ফেনীর মানুষ এই উন্নয়ন থেকে দীর্ঘদিন কেউ ঢুকবে না, এখানে আসো। বঞ্চিত ছিলেন। ইনশাল্লাহ আমরা আশা করি ওই উন্নয়ন কর্মকাণ্ডগুলা একটার পর একটা ইনশাল্লাহ সামনে কি আমাদের যে রাস্তাঘাট এগুলো অনেক খারাপ অবস্থা, সেটা আমি আপনাদেরকে সামনে চলে আসো তুমি, পিছনে কি সব ব্যারিকেড দিবে কিনা? রাস্তাঘাটগুলো করবো। যেহেতু দীর্ঘ 16 বছর এখানে এই এলাকায় তেমন কোনো উন্নয়ন হয় নাই, এলাকার যুবকদের জন্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থা হয় নাই। ইনশাল্লাহ আমরা আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ইনশাল্লাহ আমরা এগুলো করবো। ওখানে যাও, কেউ এদিকে যাবে না, কেউ করতে হবে, বেশি বেশি করে কাজ করতে হবে। আর একটি কথা আমি আপনাদেরকে বলি, আমাদের যারা আজকে আমাদের যারা প্রতিদ্বন্দ্বী দল যারা আছেন, যারা আমাদের সাথে নির্বাচন করছেন, সবাই নির্বাচন করবে, এটা আমাদের কোনো আপত্তি নেই। এও যদি কোনো ধরনের কুপরিকল্পনা করে তাহলে আমাদের সতর্ক থাকতে হবে। এদের অনেক কুপরিকল্পনা ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি, অনেক। আপনি চিন্তা করতে পারেন, এরা ভোট কেন্দ্রে যাবে, সেখানে কি করলে ভোট আস্তে আস্তে নিবে, কি করলে ভোটটা স্লো হবে, কিভাবে ভোটের উপরে একটা নিচে একটা দিয়া ভিতরে ধানের শীত দিয়ে প্যাকেট বাইন্দা ওরা 100 করে গুনবে। এগুলো কিন্তু আপনাদের এখন তো বলে দিচ্ছি, এটা কিন্তু ওদের পরিকল্পনা। কোন অন্ধ লোক, কোন হাত নেওয়া লোক এদেরকে এরা নিয়ে যাবে, এদের খেয়াল রাখবে। উনি এক জায়গায় ভোট দিতে গেল, আরেক জায়গায় মারি দিল, এটা টার্গেট করছে। কথা বলছেন না, বোঝেন না? এই এলাকার অনেক অন্ধ লোক আছেন না, অনেক বৃদ্ধ লোক আছেন না, এরা এদেরকে টার্গেট করছে। এরা এদেরকে নিয়ে যায় ভোট কেন্দ্রে, একজনকে নিয়ে যেতে হয়। অন্ধ লোক দেখে না, বলে লোক ওই ভোট দিবেন অমুক জায়গায়, এরা সিল মেরে দিবে আরেক জায়গায়। এই জন্য
এরকম কোনো অন্ধ লোক, হাত নাই লোক, এরকম লোক গেলে প্রিজাইডিং অফিসারের কথা বলে এটা দেখতে হবে, যিনি নিয়ে আসছে উনি জানতে হবে, তারপর ওই লোকের থেকে শুনে ভোট দিতে হবে। ভোট যখন বনবে তখন আমাদের ঠিকভাবে করতে হবে। প্রত্যেকটা ভোটে 100 করে বান্ডিল বান্ধে না, এর উপরে একটা দিব, মার্কার নিচে একটা দিব, ভিতরে দিয়া ওদের কয়া কই না করবে 100। আপনারা কথা বুঝছেন? এরা পোলিং এজেন্টদেরই বলবে, এটা ওদের পরিকল্পনা, ওদের ট্রেনিং এগুলো দেওয়া হচ্ছে, ঠিক আছে? এটা আমরা জানছি, আরো আছে, আমরা ইনশাল্লাহ সব বলবো কিভাবে ভোট স্লো করবে, কিভাবে ভোটটা জানা যায় এলাকার বেশিরভাগ ভোট বিএনপির পক্ষে যাবে। আমার মা বোনরা ধানের শীষে ভোট দিবে, তাহলে কোন কাম করলে ভোটটা স্লো হবে? যেখানে 1 ঘন্টায় যদি আমরা 100 ভোট দিতে পারি, এটা কেঁচা লাগাই দিই ওখানে 60টা 50টা নেওয়ার চেষ্টা করি, তাহলে ভোট আমাদের রেশিও কমে যাবে। এগুলো চলছে পরিকল্পনা, এগুলো আমাদের জানতে হবে, কাজ করতে হবে। আমরা নির্বাচনে যে রিটার্নিং অফিসার ওনাকে আমরা এগুলো অবহিত করব, কি কি পরিকল্পনা অন্য দলগুলো করছে, কিভাবে নির্বাচনের পরিবেশ নষ্ট করছে, এগুলো আমাদের সতর্ক থাকতে হবে। এখানে কি পোলিং এজেন্ট কেউ আছেন? পোলিং এজেন্ট হবেন এমন কেউ এখানে আছেন? এই এলাকায় বুথ কয়টা? এলাকায় নির্বাচনী কেন্দ্র কয়টা? 4টা বুথ কেন্দ্র কোনটা? আর পোলিং এজেন্ট যারা থাকবে তারা কই? আমাদের ডাবল রাখছে, ওই লোকরা কই? একজন। আপনারা কিন্তু আমার কথাটা বুঝছেন, খুব সাবধান। বাইরের থেকে আলাদা ব্যালট পেপার নিয়ে আসার চেষ্টা করবে, ওখানে সিল মারবে, দেখতে হবে আপনাদেরকে অন্য কোনো ব্যালট ঢুকায় কিনা। একটা ভোট, একটা প্রিজাইডিং অফিসার যে একটা বই কাটবেন, বই একটা শেষ হলে জিজ্ঞেস করবেন কয়টা বই গেছে, আপনারা সাধারণত মার্ক করবেন সিটের মধ্যে, 1টা গেছে 2টা গেছে, ভোট কয়টা ভোট যাচ্ছে, লাস্টে কতটা ভোট গিয়েছে, কয়টা ভোট ওই বাক্সে পড়েছে মিলাবেন। আমার কথা বুঝছেন? ধরেন একজন লোক গিয়ে যাবে, আব্দুর রহিম ভোট দিতে গেল, তখন আপনাদেরকে বলবে আব্দুর রহিম, আপনারা সিটের মধ্যে ডাক দিবেন যে এক নম্বর ভোট গেল, আমরা ভোটের সিট দিয়ে দিব, ঠিক আছে? 1 নম্বর ভোট গেলে 1 কাটবেন, 2 নম্বর ভোট গেলে 2 কাটবেন, 3 নম্বর ভোট গেলে 3 কাটবেন। এইভাবে ভোট কোনে লাস্টে বুঝে নেবেন যে আপনার সিটে আছে 100, বাক্সের পড়ছে 200, তার মানে 100 বাইরেতে নিয়ে আসছে, ঠিক আছে? চাপায়া পকেটে করে নিয়ে আসছে, এটা দেখতে হবে আমাদের। ওরা ইচ্ছাকৃত ভাবে অহেতুক সেখানে একটা গ্যাঞ্জাম বিশৃঙ্খলা করে ভোটটা লেট করাবে, যাতে আমাদের ভোটাতে এলাকায় ধানের শীষে ভোট বেশি না, এমন একটা পরিবেশ করবে যাতে ভোট আস্তে আস্তে পড়ে। এগুলো আপনাদের খেয়াল রাখতে হবে, এটা ওদের পরিকল্পনা। যখন ভোট বনবেন তখন একজন ভালো লোক থাকতে হবে। ধরেন একটা বাক্সে কোন মার্কার কতগুলো ভোট পড়ছে সেগুলো আগে আলাদা করবে না, আলাদা করে দেখবেন কোথায় কি রাখতেছে, ধানের শীষের ভিতরে অন্যটা ঢুকতেছে কিনা, না অন্যটা ধানের শীষের ভিতরে ঢুকতেছে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। এরা পরিকল্পনা করছে এরকম যে উপরে একটা অন্য একটা দিব, ভিতরে একটা দিব, মাঝখানে সব ধানের শীষ দিয়া ওই প্রথম ফোটার নিচে দূরে তবে দেখতে কই না, ওদের হিসাব করে কই না ফেলবে। সুতরাং প্রত্যেকটি কাগজ একটা করে দেখতে হবে, কইনা নিতে হবে, ঠিক আছে? আর বাকি বিষয় আছে ওগুলো আমরা প্রিজাইডিং অফিসারকে, পোলিং অফিসারকে জানাবো, লিখিত হবে কি কি পরিকল্পনা নিয়েছি। সুতরাং আমাদের চোখ কান খেয়াল রাখতে হবে। আমরাই এবার ফজর নামাজ পরে কেন্দ্রে যাবো, 16 বছর কষ্ট করছি না আমরা, আর একটা দিন ভোরের দিন আমরা কষ্ট করতে পারবো, তাহলে ফজর নামাজ পরে আমরা কেন্দ্রে যাবো। আগের দিন রাত্রে কেন্দ্র পাহারা দিব, ঠিক আছে? আগের দিন কেন্দ্র পাহারা দিব, পরের দিন ফজর নামাজ পরে কেন্দ্রে যাব। 7টা বাজে আমাদের মা বোনরা লাইন ধরবে, আপনাদের খেয়াল রাখতে হবে লাইনের লোকগুলো ঠিক মতো ভোট দিতে পারতেছে কিনা, কেউ আইসা হয়তো লাইনের সামনে দাঁড়ায় দেরি করতেছে কিনা, সামনে কেউ দাঁড়াইতেই পারে, ভোট দিয়ে চলে যাবে, যে ভোট দিবে সে আবার লাইনে দাঁড়াচ্ছে কিনা, বিশৃঙ্খলা করছে কিনা। শুধু ভোট
দিলে হবে না, এইভাবে সবাই ভালোভাবে ভোট দিতে পারে সেই জন্য সবাইকে সহযোগিতা করতে হবে। আর এখানে পোলিং এজেন্টদের অনেক দায়িত্ব, ঠিক আছে, অনেক দায়িত্ব, আপনারা এটা ভালো করে দেখবেন। আর যারা আমাদের কেন্দ্রের লোকজন থাকবেন, মুরব্বীরা থাকবেন, আপনারা এগুলো ফলো করবেন। যে লাইন ধরছে, লাইনের ভোটগুলো ঠিক করে যাচ্ছে কিনা, কম যাচ্ছে কিনা, ভিতরে কোনো ভেজাল হচ্ছে কিনা খবর নেবেন এগুলো। ইনশাল্লাহ যদি আপনারা একটু সতর্ক থাকেন, বিপুল ভোটের ব্যবধানে বিএনপি ইনশাল্লাহ ধারেছিস এই এলাকা সহ সারা বাংলাদেশে জিতে আগামী দিনে রাষ্ট্রপতি। আমি আজকে আর বক্তব্য দিতে করবো না, আপনাদের সবার দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই। তাই ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আমরা আগামী দিনে একটি সুন্দর সমাজ ব্যবস্থা আমরা এই এলাকার মানুষদেরকে আমরা উপহার দেব। এই বন্যা থেকে রক্ষা করার জন্য বাঁধ নির্মাণ, খাল খনন, যেহেতু কালকে চেয়ারম্যান সাহেব বলেছে, রাস্তাঘাটের উন্নয়ন, এগুলো সবই করবে ইনশাল্লাহ। পাশাপাশি আমরা যে আমাদের যে স্কুল কলেজগুলার লেখাপড়ার পরিবেশ, মাদ্রাসার শিক্ষার অগ্রগতি, হাসপাতালগুলা, এই যে আমাদের 3টা উপজেলার 3টা হাসপাতাল আছে না, এগুলার পরিবেশ ঠিক করা। আমি বলেছি যে নির্বাচিত হওয়ার 1 মাসের মধ্যেই এই হাসপাতালগুলার চেয়ার আমরা পাল্টে দিব, যাতে এলাকার মানুষ এই হাসপাতালগুলো যেতে পারে, ভালো ডাক্তার থাকে, ওষুধ পায়। এটা আমরা 1 মাসের ব্যবস্থা। এরপর আস্তে আস্তে পর্যায়ক্রমে আমাদের বাকি কাজগুলো হচ্ছে। কোন কোন রাস্তা খারাপ, কোন কোন রাস্তায় কাজ করতে হবে, এলাকার মুরব্বীদের সাথে কথা বলে আমরা এগুলো করবো। আজকে দীর্ঘায়িত করবো না। আরেকটা বিষয় হচ্ছে, বিএনপি ক্ষমতায় কালকে তারেক সাহেব বলেছেন যে প্রত্যেক ফ্যামিলির জন্য ফ্যামিলি কার্ড দিবেন, আপনি শুনছিলেন? এই যে দেখেন, এই যে ফ্যামিলি কার্ড মহিলাদের, শুধু মহিলাদের হবে, একটা পরিবারে একটা মহিলা পাবে, একটা ফ্যামিলি। এটা বাধ্যতামূলক দিবে সবাইকে। এর আপনার ছবি থাকবে, সব থাকবে। এই কার্ডের মাধ্যমে আপনি সরকারের পক্ষ থেকে অন্তত পক্ষে কম হইলেও যাতে মাসে আপনি 10 দিন খেতে পারেন সেই ব্যবস্থা এখানে করবে। আমরা তো ইচ্ছা করলে একদিনেই সব করতে পারবো না, পারবো? আস্তে আস্তে বিএনপি কাজ করবে। পাশাপাশি আমাদের যারা মুরব্বী, যারা কৃষি কাজ করে, ওনাদের জন্য কৃষক কার্ড, যারা ধান চাষ করেন, আলু, বাদাম, শাক সবজি, এই সমস্ত কৃষকদের জন্য কৃষক কার্ড দিবেন। এই কৃষক কার্ডের মাধ্যমে আপনারা সার, কীটনাশক এগুলো পাবেন, যাতে আগে যদি 10 মণ চাল হতো, উন্নত মানের বীজ, সার, কীটনাশক ব্যবহার করে যাতে আমরা উৎপাদন আর বাড়াইতে পারি, আপনার খরচটা কম হবে। এখন তো অনেক জায়গায় চাষাবাদ করতে গেলে অনেক চাষিরা দেখেছি বলে যে আর আলু আর চাষ করবো না, আমার যে খরচে আমার পোষায় না। অনেক বলেন না? যদি আমার অন্তপক্ষে যে উপাদানগুলো আমি যদি ফ্রি পাই, তাহলে তো আমার চাষিরা আরো সামনে এগিয়ে যাবে, আমাদের খরচ কমে যাবে, আমরাও কম পাবো। আমরা যে জিনিসটা 50 টাকা কিনি, সেই জিনিসটা আমরা 40 টাকা পাই। উনি 10 মণ উৎপাদন করতেন, সেখানে উনি কম করতেন, আরো 10 মণ বেশি করতেন। সবকিছু মিলে আমরা, আমাদের পরিবার, আমরা স্বাবলম্বী হব। এই জন্য বিএনপি কার্যক্রমে সব কালকে ফেরি দেশে ঘোষণা দিয়েছেন যে আমরা এই ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষক কার্ড দিব, এবং বিভিন্ন মন্দিরে যারা পূজা করেন, যারা এই যে পুরোহিতরা, তাদের জন্য বিএনপি সম্মানী ভাতা দিবে। মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, তাদের জন্য সম্মানী ভাতা। মানে বিএনপি আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে, বিএনপি যে জনগণের দল, আপনার জনগণে বিএনপিকে ক্ষমতা আনবেন। এই জন্য বিএনপি আপনাদের সকলের কথা চিন্তা করে আগামী দিনে একটি সুন্দর ব্যবস্থা চালু করে, যাতে আমরা সবাই উপকৃত হই,
সবাই ভালোভাবে চলতে পারি। এই জন্য বিএনপি আমাদের জন্য কাজ করবে, আপনার জন্য কাজ করবে, কিন্তু আমাদের সহযোগিতা করতে হবে, আমাদের কাজ করতে হবে। শুধু আপনি ভোট দিবেন এটা করলে হবে না, যে আমি তো বিএনপিকে ভোট দিব এটা বললে হবে না। আপনি ভোট তো দিবেনই, আপনার ফ্যামিলির লোকজনকে ভোট দিতে বলবেন, আপনার প্রতিবেশীকে ভোট দিতে বলবেন, কেন্দ্রে ভোট ঠিক মতো হচ্ছে কিনা সেটা আপনি দেখবেন। কেউ কোনো ধরনের খারাপ কোনো পন্থা অবলম্বন করছে কিনা এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। এটা আমরা বলেছি বন্যা এবং বেড়িবাঁধ এটা আমাদের 1 নম্বর কাজ, এটাই করবো, পরে অন্যগুলো করবো। ঠিক আছে, খাল খনন করলে এমনি ইনশাআল্লাহ জিয়া রহমান সাহেব খাল খনন শুরু করছিলেন না, আগামী রাষ্ট্রীয় তারেক রহমান সাহেব এই খাল খনন করবে আমাদেরকে সাথে, খাল খনন করবে ইনশাআল্লাহ।